Hi guys, welcome you all to my channel English with Sushil and you learn English with me every day. এবং আজকের আমি যে সাবজেক্ট অর্থাৎ যে গ্রামার তোমাদের শেখাবো সেটা হচ্ছে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। এবং তোমাদের মধ্যে অনেকেরই ভয় আছে যে টেন্স আমরা কিভাবে শিখব, কিভাবে করব, বাংলা থেকে ইংরেজি কিভাবে ট্রান্সলেট করব, এই সমস্ত কিছুই যখন তোমরা করতে যাও তখনই তোমরা ভয় পাও যে কিভাবে আমরা এটা করতে পারবো। সো ডোন্ট ওয়ারি, তোমাদের কি করতে হবে, তোমাদের এই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে এবং আমি কিভাবে অ্যাপ্লাই করছি সমস্ত জিনিস সে কিছুকে মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে টেন্স কিন্তু জানতে হলে তোমাদের কিছু বিষয় কিন্তু জানতে হবে। যে বিষয় জানতে হবে সেটা তো আমি করাবো, আদার্সও অনেক কিছু জানতে হবে। কি? ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার, যে তোমাদের কত শব্দ মনে আছে ইংরেজিতে। তাহলে তোমাদের সীমিত শব্দ মনে থাকে কারণ তোমরা মনে রাখো না। কারণ তোমাদের দেখবে যখন তোমরা টেক্সট বই পড়ো, টেক্সট বুকস পড়ো, যখন সেখানে দেখবে অনেক ডিফারেন্ট ওয়ার্ড তোমরা দেখতে পাও যেটা তোমাদের কাছে আননোন, কিন্তু সেগুলোকে তোমরা মেমোরাইজ করে রাখো না। কেন করে রাখো না? সেগুলোকে যদি তোমরা মেমোরাইজ করে রাখো তাহলে সেই ওয়ার্ড দিয়ে তোমরা দেখবে নিজেরাও একটা সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে তোমাদের কি উচিত? নতুন ওয়ার্ডগুলোকে মেমোরাইজ করে রাখা, জেনে রাখা, রিমেম্বার করে রাখা। তাহলেই তোমরা কিন্তু আরও নতুন সেন্টেন্স নিজেরা বলতে পারবে, নিজেরা লিখতে পারবে। তাহলে আর টেন্স আমি এক্ষুনি করাবো যে কিভাবে তোমরা টেন্সটা করবে। তাহলে লেটস মুভ অন। দেখো, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ টেন্স কিন্তু দুটো জিনিসের উপর কাজ করবে। একটা কালের উপর কাজ করবে, মানে টাইম। একটা কাল মানে টাইমের পর কাজ করবে। আর হচ্ছে ক্রিয়া অর্থাৎ ফর্ম অফ দ্য ভার্ব। আর কি? ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়ার রূপ। এই দুটো জিনিসের উপর কাজ করবে। এই দুটো জিনিস যদি তোমরা ঠিক করে যদি ক্যাপচার করে নাও, ঠিক আছে, তাহলে তোমরা একেবারেই সহজে কিন্তু ট্রান্সলেট করতে পারবে। দেখো, টাইম বলতে কি? কাল বোঝাচ্ছে। টাইম বলতে কাল। এখানে কাল আমরা জানি আমাদের বাংলায় যদি বলি, কাল কটা আছে? বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, যাকে ইংরেজিতে আমরা বলি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে কাল তোমরা জানো, এবং এই কাল অনুসারেই কিন্তু ক্রিয়ার রূপ হয়। অর্থাৎ কাল আমাদের বুঝতে হবে যে ওটা কোন কাল, এবং সেই কাল অনুযায়ী আমরা ক্রিয়ার রূপ অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে যদি ইংরেজিতে তোমরা যদি কোনো সেন্টেন্স দেখো, তাহলে তোমরা কি করে বুঝবে যে ওটা কোন কালে আছে, ওটা কোন টেন্সে আছে? কি করে? এই যে ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়ার রূপ দেখেই কিন্তু তোমরা বুঝে নিবে ওটা কোন টেন্স অর্থাৎ কোন টাইম বোঝাচ্ছে। তাহলে ভার্বের উপরও নির্ভর করে টাইম, আবার টাইমের উপর নির্ভর করে ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এই জিনিসটা যদি তোমরা ঠিক করে বুঝতে পারো তাহলে টেন্স একেবারেই তোমাদের কাছে ক্লিয়ারলি হয়ে যাবে। দেখো, তাহলে এখান থেকে আমি যদি টেন্সের ডেফিনেশন দিই তাহলে কি হবে? টেন্স ইজ দ্য form of the verb in relation to the time of its action। অর্থাৎ টেন্স হলো সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত ভার্ব এর রূপ। সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত ভার্বের রূপ অর্থাৎ সময়ের সঙ্গে সম্পর্ক থাকবে তার, মানে কাল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সম্পর্ক থাকবে। অর্থাৎ জানতে পারবো আমরা কোন কাল সেটা, এবং সেখানে ভার্বের ফর্ম কী হবে সেটাও জানতে পারবো, যে এই কালে ভার্বের ফর্ম এই হয়, এই কালে ভার্বের ফর্ম এই হয়, এই সমস্ত কিছু জানতে পারবো। তাহলে সেই অনুসারে ডেফিনেশন এইটা তোমরা বলতে পারো, বা শর্টকাট ডেফিনেশন তোমরা বলতে পারো যে টেন্স ডিনোটস দ্য টাইম অফ দ্য ভার্ব। টেন্স ডিনোটস দ্য টাইম অফ দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়ার কালকে আমরা কি বলি? টেন্স। তাহলে টেন্স জিনিসটা একেবারেই একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং টেন্স ব্যাপারটা তোমরা পুরো এখানে বুঝে গিয়েছো। তাহলে
সেই অনুসারে আমরা টেন্সকে কিন্তু দেখো 3 ভাগে ভাগ করেছি। টেন্স ইজ ডিভাইডেড ইনটু 3 ব্রড গ্রুপস। দেখো টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অ্যান্ড ইচ অফ দেম ইজ ডিভাইডেড ইনটু 4 সাব গ্রুপস। অর্থাৎ এবং প্রত্যেক টেন্স, যে 3টে টেন্স আছে, এই প্রত্যেককে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রেজেন্ট টেন্সকে যদি বলি 4 ভাগে ভাগ, দেখো প্রেজেন্ট টেন্সে 4 ভাগ, পাস্ট টেন্সেরও 4 ভাগ, আর ফিউচার টেন্সেরও 4 ভাগ। যে টেন্স আমরা বলবো তার আগে শুধু প্রেজেন্ট যোগ করে দাও। ধরো ইনডিফিনাইট বলছি, ধর প্রেজেন্ট যোগ করে দাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্টে বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি ফিউচার বলি ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে যে ভাগ সম্পর্কে আজকের আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা ভাগ সম্পর্কেই আজকের আমরা আলোচনা করব, কারণ একটা ভাগ করতেই আমাদের অনেক সময় লেগে যাবে, কারণ আমরা ডিটেলসে আলোচনা করব, শুধু একটুখানি আলোচনা করে চলে যাব না। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি সাধারণ বর্তমান কাল। এই সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যা সিম্পল প্রেজেন্ট টেন্স একই, ঠিক আছে, যে কোনো একটা তোমরা বলতে পারো। এবং যাকে বাংলায় আমরা বলি সাধারণ বর্তমান কাল, অর্থাৎ সাধারণভাবে ঘটে। সিম্পল প্রেজেন্ট টেন্স denotes a state or an action in the present time or habitual truth or eternal truth। অর্থাৎ বর্তমানকালে কোনো কিছু যদি সাধারণভাবে ঘটে বা কোনো চিরন্তন সত্য যদি হয় বা কোনো অভ্যাসগত কাজ যদি হয়, সেটা কোন টেন্সে হবে? সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে অভ্যাসগত কোনো কাজ যদি হয় সেটা আমরা কোন টেন্সে করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা বর্তমানে হতে হবে। হ্যাঁ, আর যদি চিরন্তন কোনো সত্য, যেটা কোনো দিন কেউ মিথ্যা করে দিতে পারবে না, চিরন্তন সত্য, একদম ইউনিভার্সাল ট্রুথ, সেই ধরনের বাক্যগুলো আমরা কোন টেন্সে করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। ঠিক আছে, এবার সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে বা করতে হলে তোমাদের কি জানতে হবে? সেই একটু আগে আমরা যে শিখলাম যে ফর্ম অফ দ্য ভার্ব, যে ক্রিয়ার রূপ কি হবে, স্ট্রাকচার কি হবে বাক্যের, কিভাবে আমরা বাক্যটাকে করব, মানে বাংলা থেকে ইংরেজি বাক্যটাকে করব বা ইংরেজি বাক্য নিজেরাই ভেবে করব। যে মুখে মুখে যদি বলি নিজেরা কিভাবে ভেবে করব, তার জন্য স্ট্রাকচার চাই, কিভাবে বাক্যটাকে আমরা তৈরি করব। তার জন্য দেখো প্রথমে এই টেন্সের ক্ষেত্রে প্রথমে কিন্তু কি হয়? সাবজেক্ট হয়, ভার্ব হয়, ভার্বটা কিসে? বি বা হ্যাভ, তারপরে আদার্স। ঠিক আছে, অনেকগুলো স্ট্রাকচার আছে, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের অনেকগুলো স্ট্রাকচার আছে। পরপর স্ট্রাকচার তোমরা দেখো। দেখো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে ভার্বটা কি হবে? কোন ভার্ব এখানে বসবে? বি বা হ্যাভ ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, দেখবে। আচ্ছা, তার আগে তোমরা জানো যে বি এবং হ্যাভ এই ভার্বগুলো, বি ভার্বগুলো 5টা আছে আমরা জানি। আগের ক্লাসে আমি বলেছিলাম যে বি ভার্ব সেটা 5টা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কিন্তু এখানে 3টে বি ভার্ব, 5টা বি ভার্বের মধ্যে 3টে বি ভার্ব এখানে কাজ দেবে আমাদের। কি কি? অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবসময় অ্যাম, ইজ, আর এই বি ভার্বগুলোই লাগে। ঠিক আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোন বি ভার্ব লাগবে? অ্যাম, ইজ, আর। ঠিক আছে,
একইভাবে হ্যাভ ভার্ব হচ্ছে তিনটে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তার মধ্যে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের হ্যাভ আর হ্যাজ এই দুটো বিভার্ব লাগবে, হ্যাড পাস্ট টেন্সের ক্ষেত্রে লাগে। ঠিক আছে, তাহলে বুঝে গেলে বিভার্বটা। দেখো মাঝে মাঝে আমরা বলি যে আমার বাবা একজন ডাক্তার। ঠিক আছে, সেখানে দেখবে মেন ভার্ব নেই, আমার বাবা একজন ডাক্তার হয়, আমার বাবা একজন ডাক্তার। ঠিক আছে, সেখানে আমরা কিন্তু কি বিভার্ব দেবো। আর অনেক বাক্যে তোমরা দেখবে যে আমার একটা পেন আছে বা আমার একটা সাইকেল আছে, তাহলে সেই ধরনের বাক্যে আমরা কোন হ্যাভ ভার্ব দেবো? এই যে হ্যাভ বা হ্যাজ। ঠিক আছে, আমি ব্যস্ত। দেখো আমি ব্যস্ত, এখানে মেন ভার্ব নেই, এখানে বিভার্ব বসবে। কি বিভার্ব? অ্যাম, ইজ, আর। আর দেখো আমার একটা সাইকেল আছে, দেখো এখানে আছে আমার একটা সাইকেল আছে। এই ধরনের বাক্যে কোন ভার্ব? এই হ্যাভ ভার্ব বসবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে দুটো ভার্ব হ্যাভ ভার্ব ব্যবহার হয়, একটা হ্যাভ, একটা হ্যাজ। তাহলে কি হবে? দেখো আমি ব্যস্ত মানে আমি মানে আই, আর ব্যস্ত মানে বিজি। ঠিক আছে, কিন্তু বিভার্ব একটা বসবে, যেহেতু স্ট্রাকচার আমাদের কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। কি হবে তাহলে? আই অ্যাম বিজি, আই এম বিজি, তাহলে আমি ব্যস্ত। তারপরে নিচের বাক্যে দেখো আমার একটা সাইকেল আছে। একইভাবে সাবজেক্ট ভার্ব, ভার্বটা কি হবে? হ্যাভ ভার্ব, তারপরে আদার, অন্য যা থাকবে বসবে সেখানে। তাহলে একইভাবে দেখো এখানে সাবজেক্ট কি? আমার আই। ঠিক আছে, এই যে এই ধরনের বাক্যে আমার, তোমরা ভাববে যে আমার মানে তো মাই হবে বা মি। ঠিক আছে, আমাকে, মি মানে আমাকে, ধরো আমার ইংরেজি তোমরা ভাববে মাই হবে, কিন্তু না, এখানে এই ধরনের বাক্যে দেখবে আমার একটা সাইকেল আছে, তার একটা সুন্দর ডল আছে, তাদের একটা ফ্ল্যাট আছে, এদের তাদের, কিন্তু সেখানে কিন্তু সাবজেক্ট প্রোনাউনগুলোই বসবে। যেমন আই, এখানে কোনো মাই বসবে না। যেমন তার যদি বলি তার এই আছে, এই ধরনের বাক্যে সাবজেক্টগুলো কি বসবে? হি, শি, দে, আই, রাম, রহিম। যদি কোনো মানুষের ক্ষেত্রে রাম, রহিম, রাম, সেখানে কিন্তু রামের বলবে, তবে রামের একটা ফ্ল্যাট আছে, তার জন্য এর যোগ হয়েছে, তার জন্য কি আমরা অ্যাপোস্ট্রফি দেবো না? এই ধরনের বাক্যে আমরা শুধু কি লিখবো? রাম। ঠিক আছে, তাহলে আমার একটা সাইকেল আছে, কি হবে? আই, তারপরে ভার্ব হবে, ভার্বটা কি হবে? হ্যাভ ভার্ব, এবং আয়ের পরে সবসময় কি বসে? হ্যাভ বসে। তারপরে আদার্স কি পড়ে রয়েছে? একটা সাইকেল, তাহলে এ সাইকেল, তাহলে আই হ্যাভ এ সাইকেল। তাহলে তোমরা বুঝতে পারলে যে বিভার্ব অনুসারে যে বিভার্ব এবং হ্যাভ ভার্বে এই ধরনের বাক্য হলে এইভাবে বাক্যের স্ট্রাকচার হয়। এই ধরনের বাক্য আছে যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। নিচে ধরো মাই ফ্রেন্ড হ্যাজ আ ফ্ল্যাট অ্যাট সল্ট লেক, তাহলে আমার বন্ধুর সল্ট লেকে একটা ফ্ল্যাট আছে। এই ধরনের বাক্যে তোমরা এই ধরনের স্ট্রাকচার বাক্যে করবে। ঠিক আছে, এটা কমপ্লিট। তাহলে দেখো এটা তো তোমরা দেখলে, যদি এই ধরনের বাক্য না বাচকে হয় তাহলে তোমরা কি করবে? না বাচক হলে তোমরা কি করবে? এটা তো হ্যাঁ বাচক, মানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এটা। কিন্তু নেগেটিভ যদি এই ধরনের বাক্য হয় তাহলে তোমরা স্ট্রাকচার কিভাবে করবে? দেখো যা ছিল একই স্ট্রাকচার, শুধু নট আর নো। বিভার্ব যদি বসাই তাহলে নট বসবে, আর হ্যাভ ভার্ব যদি বসাই তাহলে নো বসবে। ব্যাস, এইটুকটা মনে রাখো। ঠিক আছে, যদি বিভার্ব বসাই তাহলে কি? নট, আর যদি হ্যাভ ভার্ব বসাই তাহলে নো। বাক্য দেখো তোমরা, দেখো তার বাবা একজন ডাক্তার নয়। ঠিক আছে, দেখো এটা নাবাচক, নয় আছে লাস্টে। আর আমার কোনো শত্রু নেই, তাহলে দেখো এখানে নাবাচক, আমার শত্রু আছে। তার বিপরীত সেন্টেন্স যদি হয় কি হয়? আমার কোনো শত্রু নেই। নাবাচকে যদি করি আমার কোনো
শত্রু নেই। আছে নেই, আছে নেই, এই ধরনের দেখবে সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি? হ্যাভ, তার সঙ্গে নো। হ্যাভ ভার্ব, তার সঙ্গে কি? নো। আর তার বাবা একজন ডাক্তার নয়, এই ধরনের সেন্টেন্সে আমরা বি ভার্ব ব্যবহার করি, তার সঙ্গে নট যোগ করি নেগেটিভ ক্ষেত্রে, যেহেতু এটা নেগেটিভ। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। এটা এই যে সেন্টেন্সের ক্ষেত্রে কোন ভার্ব বসবে? বি ভার্ব বসবে, বোঝা যাচ্ছে পরিষ্কার। আর এই ধরনের সেন্টেন্সে কোন ভার্ব বসবে? হ্যাভ ভার্ব বসবে, ঠিক আছে। আর হ্যাভ ভার্ব বসলে নো হবে, আর বি ভার্ব বসলে নট হবে। দেখো দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? তার বাবা, তাহলে হিজ ফাদার। তারপরে কি? বি ভার্ব, am is are, হিজ ফাদারের পর ইজ বসবে। দেখো বি ভার্বের পর নট হবে বলেছি, তাহলে হিজ ফাদার ইজ নট আ ডক্টর। দেখো হিজ ফাদার ইজ নট আ ডক্টর, তার বাবা একজন ডাক্তার নয়। তার নিচের বাক্য দেখো, আমার কোনো শত্রু নেই, তাহলে কি হবে? আই, আমার আই। তারপরে হ্যাভ ভার্ব হবে, আর পরে কি হবে? হ্যাভ। আর হ্যাভ ভার্বকে যদি আমি নাবাচক করি তাহলে নো আনতে হবে, নট নয়। কি? নো আনবে, নট নয়। আই হ্যাভ নো অ্যানিমে, আই হ্যাভ নো অ্যানিমে, আমার কোনো শত্রু নেই। এই ধরনের বাক্য কিন্তু আরেক রকম লেখা যায়। কিভাবে? যে আই ডোন্ট হ্যাভ এনি অ্যানিমে, আই ডোন্ট হ্যাভ এনি অ্যানিমে, আমার কোনো শত্রু নেই। এইভাবেও কিন্তু লেখা যায়, ঠিক আছে, এই স্ট্রাকচারেও লেখা যায়। হলো, তাহলে তোমরা বি এবং হ্যাভ ভার্বের নেগেটিভ ফর্ম দেখলে, যে নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয়। এবারে আমরা দেখব যে এই ভার্বের ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করব। আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পড়েছিলাম, সেন্টেন্স শেখার যখন সেন্টেন্স শিখেছিলাম তখন আমরা পড়েছিলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য, প্রশ্ন করা হয় যে বাক্যের মাধ্যমে। তাহলে সেই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করব? ধরো বি ভার্ব এবং হ্যাভ ভার্বের এই দু ভার্বের স্ট্রাকচার মানে ইন্ট্রোগেটিভে এদের যদি আমি চেঞ্জ করি তাহলে কিভাবে তৈরি করব? এর স্ট্রাকচার কিভাবে হবে? সহজ একদম। দেখো দেখো একই, শুধু বি এবং হ্যাভ কি হবে? সাবজেক্টের আগে চলে আসবে, তারপরে পুরো স্ট্রাকচার একই, শুধু বি এবং হ্যাভটা সাবজেক্টের আগে চলে আসবে। প্রথমে বি বা হ্যাভ ভার্ব বাক্য দেখে তোমরা বুঝতে পারবে যে বি ভার্ব বসবে না হ্যাভ ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, তারপরে আদার, অন্য যেটা থাকবে। তোমরা সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে WH ওয়ার্ড। ইয়েস নো কোয়েশ্চেন কি? যে বাক্যে মানে যে বাক্য মানে যে প্রশ্ন করলে দেখবে উত্তর হ্যাঁ বা না, ইয়েস বা নো আসে, সেই ধরনের প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এবং WH ওয়ার্ড মানে WH কোয়েশ্চেন কি? WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকবে, তা সেই ধরনের বাক্য হচ্ছে WH ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্য, এই যে বি হ্যাভ, এই ধরনের বাক্যকে আমরা কি বলি? ইয়েস নো, কারণ এখানে WH প্রথমে হবে না, বি ভার্ব বা হ্যাভ ভার্ব হবে। ঠিক আছে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব। দেখো দেখো সে কি ব্যস্ত, তাহলে কি হবে? প্রথমে বি বা হ্যাভ। আমরা যখন এর অ্যাফার্মেটিভ করেছিলাম সে ব্যস্ত, তখন কি করেছিলাম? হি ইজ বিজি, সে ব্যস্ত। দেখো হির পরে আমরা কিন্তু বি ভার্ব বসেছিলাম, সাবজেক্ট ভার্ব বসেছিলাম। ঠিক আছে, কিন্তু সেই ভার্ব কি হবে? সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে সে হি, সে ইংরেজি হি, তাহলে হি এর পরে কোন বি ভার্ব বসে?
ইজ, সেই ইজটা কিন্তু হি এর আগে বসবে। হি, তাহলে হিটা তার পরে, তাহলে ইজ হি বিজি, ইজ হি বিজি, সে কি ব্যস্ত? হলো। একইভাবে নিচে দেখো, তোমার কি জ্বর আছে, দেখো আছে, এবং সেটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে প্রশ্ন করা হলে হ্যাভ ভার্ব আগে হয়, তাহলে কি হবে, কোন ভার্ব বসাবো? ইউ। দেখো সাবজেক্ট দেখো ইউ, তাহলে ইউ এর পরে কি হয়? হ্যাভ হয় না হ্যাজ হয়? স্বাভাবিকই তোমরা জানো ইউর পরে কি হবে? হ্যাভ। সেই হ্যাভটা সাবজেক্টের আগে আমরা বসাবো, হ্যাভ ইউ। তারপরে বাক্যের বাকি অংশ কি? জ্বর। হ্যাভ ইউ ফিভার, হ্যাভ ইউ ফিভার, তোমার কি জ্বর আছে? তাহলে দেখতে পেলে যে এই ধরনের বাক্যকে আমরা ইন্টারোগেটিভে করলাম। কি ইন্টারোগেটিভ? ইয়েস নো কোয়েশ্চেনে কিভাবে আমরা তৈরি করলাম। তোমরাও কিন্তু ছোট ছোট এই ধরনের বাক্য নিজেরা ভেবে তৈরি করো এবং নিজেরা তাকে ট্রান্সলেট করো, ঠিক আছে? প্রথমে তোমরা সিম্পল ছোট ছোট একদম সিম্পল সেন্টেন্সগুলো নিজেরা ভাববে এবং নিজেরা সেটা খাতায় লিখবে। প্রথম ভুল হবে, ভুল হতেই কিন্তু সাকসেস আসবে, ঠিক আছে? এটা তো হলো ইয়েস নো কোয়েশ্চেন। এবার যদি আমি বলি WH কোয়েশ্চেন দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স করব, WH এর স্ট্রাকচার কিভাবে তৈরি করব আমরা? দেখো WH এর স্ট্রাকচার কিভাবে তৈরি হবে? প্রথমে কি হবে? WH, ঠিক আছে, WH ওয়ার্ড হবে, তারপরে আচ্ছা করিনি এটা, দাঁড়াও তারপরে বলছি তোমাদের। ডু বা ডাজ হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে আদার্স হবে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? একটা জিনিস তোমাদের আগে বলা হয়নি, সেটা একটু পরে বলছি এটা বোঝানোর পর। দেখো WH ওয়ার্ড, ডু বা ডাজ, এস ভি ও, এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব ফার্স্ট ফর্ম, আর ও মানে আদার। যেমন তোমরা দেখো অনেক বাক্য তোমরা বলো যে তুমি কি পছন্দ করো, দেখো কি, ওখানে ওয়াট আসবে, WH ওয়ার্ড আসবে। সেই ধরনের বাক্যকে তোমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবে, কিভাবে ইংরেজি ট্রান্সলেট করবে, কিভাবে ইংরেজি তাকে স্ট্রাকচার দেবে, দেখো, ঠিক আছে? বা তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো বা তুমি কি চাও, আমি লিখেছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে WH ওয়ার্ড কি বসাবো? বাক্যে দেখবে আমাদের কোন WH ওয়ার্ড বসাতে হবে, বাংলা বাক্য দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো কি মানে তোমরা জানো, হোয়াট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি বসাবো? হোয়াট। কোন WH ওয়ার্ড বসাবো? হোয়াট। তারপর দেখো ডু বা ডাজ বসবে। ডু বা ডাজ কোথায় বসে এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ডু বসে আর ডাজ বসে কোথায়? দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন হতে হবে, অর্থাৎ উত্তম পুরুষ হতে হবে, না উত্তম পুরুষ নয়, প্রথম পুরুষ হতে হবে, এবং সিঙ্গুলার নাম্বার মানে এক বচন হতে হবে, ঠিক আছে? তাহলে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হলে তবেই কিন্তু ডাজ হয়। তোমরা জানো থার্ড পারসন কি, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা আছে সব থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার মানে একজনকে বোঝালে, তাহলে সিঙ্গুলার হতে হবে আবার থার্ড পারসনও হতে হবে, তবেই কিন্তু ডাজ হবে। দুটোর মধ্যে যদি একটা হয় আর একটা না হয় তাহলে ডু হবে, ঠিক আছে? দুটো হলেই তবে ডাজ, আর না হলে ডু। তাহলে কি করে বুঝবো ডাজ ডু? দেখো তুমি কি চাও, দেখো ওয়ার্ড বসে গেল, এবার এই বাক্যে সাবজেক্ট কি? তুমি। এবার তুমিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না, তুমিটা কি? তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন নয়। তাহলে সেকেন্ড পারসন যদি তুমি, তাহলে কি বসবে? ডু। কি বসবে? ডু। হোয়াট ডু, তারপরে কি বসবে? তারপরে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? তুমি ইংরেজি ইউ, আর তারপরে কি বসবে? ভার্ব কি? চাওয়া ইংরেজি ওয়ান্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, আর কিছু নেই, ওইটুকটাই আছে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট,
তুমি কি চাও। তাহলে দেখলে এই ধরনের বাক্য। যদি আমি বলতাম সে কি পছন্দ করে, সে, তাহলে সে কি পছন্দ করে, তাহলে সেই কি ইংরেজি ভোট, ডব্লিউএইচ ওয়ার্ড বসবে ভোট, তারপরে সাবজেক্ট কি সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের কি আসবে, ডাজ আসবে। তাহলে হোয়াট ডাজ হি লাইক, হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা যেটা আমি অ্যাফার্মেটিভ করার সময় বলিনি, কি বলিনি দেখো, অ্যাফার্মেটিভ করার আগে আমি বলিনি যে অ্যাফার্মেটিভের একটা ফর্ম আমি ছেড়ে চলে এসেছিলাম। কি ফর্ম সেটা দেখো, লাস্টে দেখে নাও। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার্স, ভার্বটা এস বা ইএস, আদার। ঠিক আছে, এটা হচ্ছে আর ডু বা ডাজ, সাবজেক্ট, ভার্ব। ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ যেটা আমি শিখেছিলাম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর এর যদি আমি নাবাচক করি কি হবে, দেখো এই তিনটে অ্যাফার্মেটিভের ফর্ম। আমরা বি ভার্বের ফর্ম দেখেছিলাম, হ্যাভ ভার্বের ফর্ম দেখলাম, কিন্তু মেন ভার্বের ফর্ম আমি কিন্তু দেখাইনি। মেন ভার্ব যে আমি ফুটবল খেলি। ঠিক আছে, আমি ফুটবল খেলি, ধরো এই বাক্য। দেখো এখানে খেলা মেন ভার্ব, এখানে কোনো বি ভার্ব বসবে না, কি বসবে, মেন ভার্ব বসবে। দেখো এখানে ভার্ব বলা হচ্ছে এবং ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। তোমরা জানো এস বাই এস কোথায় যোগ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইএস যোগ হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ইএস বা ইএস যোগ হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবেই এস বা ইএস যোগ হবে। এস আবার ইএস যোগটা করব কোথায় বলো, এটাও জানতে হবে যে এস ইএস যোগ করতে হবে, তা যোগ করবোটা কোথায়, এস বা যোগ করব কোথায়, ইএস বা যোগ করব কোথায়। দেখো যে ওয়ার্ডগুলো এটা মনে রাখবে, যে ওয়ার্ডগুলো এস, এক্স, এসএইচ, সিএইচ, এস, এক্স, এসএইচ, সিএইচ, ঠিক আছে, তারপরে ও, এইটা দিয়ে যদি শেষ হয় যে ওয়ার্ডগুলো, তার শেষে কিন্তু ইএস যোগ হবে। যেমন গো, তার সঙ্গে কি হবে, ইএস, গোজ, গো, গোজ। যেমন পাস, দেখো পাস এস শেষ হয়েছে লাস্টে, তাহলে কি যোগ হবে, পাসেস। দেখো এসএইচ লাস্টে যদি এসএইচ থাকে, যেমন ফিনিশ, কি যোগ হবে, ইএস। সিএইচ যদি হয়, ক্যাচ, ক্যাচেস। ঠিক আছে, এই ধরনের এই যে এস, এক্স, এসএইচ, সিএইচ, ও, এই ধরনের শব্দ দিয়ে যদি কোনো শব্দ যদি এই লেটার্সগুলো দিয়ে শেষ হয়, তাহলে তার শেষেই আমরা ইএস যোগ করব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, এস বা ইএস, তাহলে এই লেটারগুলো দিয়ে শেষ হলে ইএস হবে, আর এই লেটারগুলো দিয়ে শেষ না হলে এস হবে, স্বাভাবিক। আরেকটা জিনিস জেনে রাখো, অনেক ক্ষেত্রে তোমরা দেখবে লাস্টে ওয়াই দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, লাস্টে ওয়াই দিয়ে শেষ হয়েছে, সেখানে কিন্তু আমরা ইএস নয়, ওয়াইটা তুলে দিয়ে আইইএস, কি বসাবো, আইইএস। কোন ক্ষেত্রে দেখো, দুটো দেখাচ্ছি, একটা হচ্ছে প্লে, ওকে, আর একটা হচ্ছে
ক্রাই। দেখো এই দুটো ওয়ার্ডই লাস্টে ওয়াই দিয়ে শেষ হয়েছে, ওয়াই দিয়ে শেষ হয়েছে দেখো। এবং এই যে প্লে, এই ওয়ার্ডটা ওয়াই দিয়ে শেষ হয়েছে, কিন্তু এর আগে বাউল আছে, দেখো বাউল, এটা একটা বাউল। তাহলে ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগে যদি বাউল থাকে তাহলে তার শেষে কিন্তু এস যোগ হবে। কি যোগ হবে? এস। আর ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে? তাহলে কি করে একে আমরা করব? কি করব? ওয়াইটা তুলে দিয়ে আইএস করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি করব? ওয়াইটা তুলে দেব এবং ওয়াইটা তুলে দিয়ে আইইএস বসাবো। ব্যাস, এটা তোমরা মনে রাখো, ঠিক আছে? তাহলে দেখো আমি ফুটবল খেলি, তাহলে প্রথমে দেখো অ্যাফার্মেটিভ আছে, হাবাচকে আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস আমরা ভার্বের শেষে বসাবো। দেখো তাহলে আমি ফুটবল খেলি কি হবে? প্রথমে সাবজেক্ট কি? আই। তারপর ভার্ব, মেন ভার্ব কি? খেলা করা, প্লে। দেখো আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, আই থার্ড পারসন নয়, আই তো থার্ড পারসনই নয়, আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে আয়ের পরে কি বসেছে? প্লে, এবং প্লের শেষে আমরা এস বা ইএস যোগ করব না, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে আই প্লে, আর বাকি বাদে কি পড়ে রয়েছে? ফুটবল, ফুটবল। তাহলে আই প্লে ফুটবল। ওকে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এবার যদি আমি এটাকে যদি ইন্টারোগেটিভে করি, তাহলে যদি বলি আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি, তাহলে কি হবে? তাহলে ডু আই প্লে ফুটবল। তাহলে আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ঠিক আছে? আইটা থার্ড পারসন নয়, সিঙ্গুলার নাম্বার কিন্তু থার্ড পারসন নয়, সেই জন্যে কি হবে? ডু হবে, ডাজ হবে না। তাহলে কি হবে? ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। একইভাবে যদি আমি নাবাচকে করি, আমি ফুটবল খেলি না, তাহলে কি হবে? আই ডু নট প্লে ফুটবল। আর যদি আমি বলতাম রাম ফুটবল খেলে না, তাহলে রাম ডাজন্ট, রাম ডাজ নট, ঠিক আছে? রাম ডাজ নট, ঠিক আছে? সেখানে ডু নট হবে না, রাম থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে রাম ডাজ নট প্লে ফুটবল। ওকে, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি তোমাদের, ঠিক আছে? এগুলো শেখার পরেও তোমাদের অনেক কিছু আরও শিখতে হবে। কি? দেখো আমি প্রথমেই বলেছিলাম, যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন যখন বলেছিলাম তোমাদের একটু আগে, তখন আমি কি বলেছিলাম? যে কোনো হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত কোনো কাজ যদি বোঝায় বর্তমানকালে, বা কোনো চিরন্তন সত্য মানে বোঝো তো, সেটা হচ্ছে টাইমলেস ট্রুথ, অর্থাৎ সময়ের পরেও সেটাকে চেঞ্জ করা যায় না, সে সত্যটাকে একই থাকে, ঠিক আছে? সেই ধরনের বাক্য কোন টেন্সে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে কি সেই ধরনের বাক্য কি? যেমন আমি প্রত্যহ নিউজ পেপার পড়ি, তাহলে এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত একটা কাজ, এটা প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনই পড়ে নিউজ পেপার, এটা তাহলে অভ্যাস, ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্স কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেমন আমি প্রত্যহ সে প্রত্যহ পড়ে। দেখো অভ্যাসগত কাজ, প্রত্যেক দিনের কাজ কি হবে? তাহলে অ্যাফার্মেটিভে আছে এবং এখানে মেন ভার্ব আছে। দেখো পড়া একটা মেন ভার্ব, এখানে কোনো বি বা হ্যাভ ভার্ব হবে না। তাহলে একটু আগে যে স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম, যে সাবজেক্ট ভার্ব, তার সঙ্গে এস বা ইএস যোগ হতে পারে, নাও হতে পারে, আর তারপরে আদার্স,
তাহলে এখানে সাবজেক্ট কি? সে। তাহলে সে ইংরেজি হি। তারপরে ভার্ব, ভার্বটা কি হবে? ভার্বটা মেন ভার্ব এখানে আছে পড়া। পড়া ইংরেজি তোমরা জানো প্রত্যেকে, রেড। কি? রেড। তাহলে হি রেড হয়ে গেল। তাহলে হি রেড। তাহলে হি রেড, দেখো হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রিডের পরে কিন্তু এস যোগ হবে, ইএস নয়, কারণ এখানে কোনো এস দিয়ে শেষ হয়নি, সিএইচ দিয়েও শেষ হয়নি, তারপরে এসএইচ দিয়েও শেষ হয়নি, এক্স দিয়েও শেষ হয়নি, ও দিয়েও শেষ হয়নি। তাহলে এখানে কি হবে? এস। হি রিডস। তারপর কি পড়ে রয়েছে? নিউজ পেপার, নিউজ পেপার। তাহলে হি রিডস নিউজ পেপার। কি পড়ে রয়েছে? প্রত্যহ, প্রত্যহ ইংরেজি ডেলি বা এভরিডে, ডেলি বা এভরিডে যে কোনো একটা দিতে পারো তোমরা। তাহলে হি রিডস নিউজ পেপার ডেলি হলো। তাহলে এটা একটা অভ্যাসগত কাজ। এবার যদি আমি কোনো চিরন্তন সত্য যদি বোঝাই, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, জল 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়, এই ধরনের যে ইউনিভার্সাল ট্রুথ, টাইমলেস ট্রুথ, এই ধরনের সেন্টেন্সগুলো কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কি হবে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এটা হলো চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ। একটু আগে আমি অভ্যাসগত কাজ দেখালাম, আর এটা হচ্ছে চিরন্তন সত্য। ঠিক আছে, আরও তোমাদের জানতে হবে কি কি জানতে হবে? কোনো নিয়ার নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার যদি বোঝায়, নিয়ার ফিউচার মানে নিকট ভবিষ্যৎ। কি? নিকট ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎকালে ঘটবে, নিকট ভবিষ্যৎ হবে, এবং সেই ভবিষ্যৎটা কেমন হবে? টাইম টেবিল, টাইম টেবিল অর্থাৎ সময়ে উল্লেখ করবে। সেই ধরনের বাক্য কিন্তু কোন স্ট্রাকচার হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, কিন্তু তার মিনিংটা হবে কিন্তু ফিউচারে, ফিউচারের মিনিং হবে। যেমন তোমরা দেখো, অনেক সময় দেখবে আমরা যখন কারোর উক্তি ব্যবহার করি, কোনো ফেমাস ব্যক্তির উক্তি আমরা যখন ব্যবহার করি, তখন দেখবে কোটেশনে রাখি, এবং সেই কোটেশনটা, যে কোটেশনের মধ্যে আমরা তার উক্তি বা বক্তব্য বা স্টেটমেন্ট যেটা রাখি, সেটা দেখবে প্রেজেন্ট ফর্মে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে হয়। যেমন তোমরা দেখো যে দেখো কোটেশনের মধ্যে রাখা হয়েছে, এবং দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে কোটেশনটা আছে, কোটেশনের মধ্যে যে স্টেটমেন্টটা আছে, সেটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। দেখো বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ঠিক আছে, সুন্দরী সৎ, সৎই সুন্দর, ঠিক আছে। এটা তাহলে বুঝতে পারলে তোমরা। আর একটা যদি আমি এক্সাম্পল দিই, যেমন দ্য বাইবেল সেজ লাভ দাই নেইবার, বাইবেল বলে যে তোমার প্রতিবেশীকে ভালোবাসো, লাভ দাই নেইবার, ঠিক আছে। সেখানেও দেখবে সেটা কোন ফর্মে হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে, ঠিক আছে। তাহলে কোটেশন তোমরা বুঝতে পারলে যে কোটেশনের মধ্যে অনেক সময় তোমরা দেখবে সেটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। তারপরে দেখো তোমরা
তোমরা নিউজ পেপার পড়েছো, বাংলার কথা বলছি না, ইংলিশ নিউজ পেপারের কথা বলছি। ইংলিশ নিউজ পেপার যখন তোমরা পড়ো সেখানে দেখবে একটা কালো গাঢ় করে উপরে একটা হেডলাইন্স থাকে, এবং সেই হেডলাইন্স সাধারণত দেখবে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়। তাহলে নিউজ পেপারের হেডলাইন্স কিসে? সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়। যেমন দেখো তোমরা স্ট্রাকচারগুলো কিন্তু আমি বলে দিয়েছি কোন স্ট্রাকচারে হবে, ঠিক আছে? তোমরা যখন আমি সেন্টেন্সগুলো লিখবো ইংরেজিতে তোমরা স্ট্রাকচার মিলিয়ে নেবে, দেখবে সেই স্ট্রাকচারই ফলো করছে এগুলো। যেমন দেখো বুলবুল হিটস ওয়েস্ট বেঙ্গল। বুলবুল হিটস ওয়েস্ট বেঙ্গল। বুলবুল আঘাত করে পশ্চিমবঙ্গে, আঘাত করে বা পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে। তাহলে দেখো এখানে হিটস এস যোগ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুলবুল, এই জন্য এস যোগ হয়েছে। তাহলে এটা কোন টেন্সে হলো? সিম্পল প্রেজেন্ট টেন্সে। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আদার্স, ঠিক আছে? একইভাবে দেখো দেখো করোনা ক্লেমস মেনি লাইভস। করোনা অনেক জীবন কেড়ে নেয়। দেখো করোনা, তারপর ক্লেমস এস যোগ হয়েছে, করোনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো এস যোগ হয়েছে মূল ভার্বের শেষে, যে স্ট্রাকচার আমি দেখিয়েছি একটু আগে। তারপর দেখো আদার্স বসেছে। তা এটাও কিন্তু কোন টেন্সে হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে। তাহলে বোঝা গেল যে কোনো নিউজ পেপারের হেডিংও তোমরা কিন্তু দেখবে, এই যে আমি বললাম তোমরা নিউজ পেপার খুলে দেখবে হেডলাইন্সগুলো দেখবে সাধারণত কিসে হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়। অনেক ক্ষেত্রে তোমরা এটা পাবে, দেখবে। ঠিক আছে? আর হয় দেখবে যখন তোমরা স্টোরি বলো, কাউকে গল্প বলো, ঠিক আছে, তখন দেখবে অনেক ক্ষেত্রে গল্প তোমরা কীভাবে বলো? যে আমি অফিসে যাই, তারপরে একটা লোককে দেখি, সে লোক আমাকে বলে, এই ধরনের যে গল্প তোমরা করো সেই গল্পটা কোন টেন্সে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। যদি আই গো ইনটু দ্য অফিস অ্যান্ড আই সি দ্য ম্যান অ্যান্ড হি সেজ টু মি, এই ধরনের যে সেন্টেন্স, যে আমি অফিসে যাই এবং সেখানে একটা মানুষকে দেখি এবং সে আমাকে বলে, এই ধরনের যদি বাক্য তৈরি করি এইভাবে আমরা, তাহলে সেটা কোন টেন্সে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে? এই হলো সিম্পল প্রেজেন্ট। সে আগামীকাল, দেখো আগামীকাল তার নতুন কাজ শুরু করবে, এটা মিনিংটা কি বোঝাচ্ছে? ফিউচারে বোঝাচ্ছে, কিন্তু স্ট্রাকচার কিন্তু কিসে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, কারণ এটা নিয়ার ফিউচার এবং টাইম টেবিল বোঝাচ্ছে, একটা টাইম বোঝাচ্ছে, আগামীকাল থেকে শুরু করবে। তাহলে এই ধরনের সেন্টেন্স কীভাবে করব? তাহলে হাবাচকের ক্ষেত্রে আগে যে স্ট্রাকচার আমি করেছিলাম সেই স্ট্রাকচারই হবে। কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে শুরু করা, তারপরে আদার্স যা আছে। তাহলে কি হবে? হি। তাহলে সাবজেক্ট কি? হি। তারপরে শুরু করা ইংরেজি স্টার্ট। স্টার্টের পরে আমরা কি দেব? এস দেব, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি স্টার্টস, কি স্টার্টস করবে? নতুন কাজ। তাহলে হি স্টার্টস কি? তার নতুন কাজ, হিজ নিউ জব। কবে? টুমরো। তাহলে হি স্টার্টস হিজ নিউ জব টুমরো। তাহলে সে তার কাজ আগামীকাল শুরু করবে। দেখো তাহলে এর স্ট্রাকচারটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে, কিন্তু মিনিংটা কি হচ্ছে? ফিউচারে বোঝাচ্ছে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। আরেকটা যদি আমি উদাহরণ দিই, যে হিজ ট্রেন রাইভস অ্যাট 10:45 AM, তাহলে তার ট্রেন 10:45-এ আসবে।
দেখো সেখানে হিজ ফ্রেন্ড অ্যারাইভস, আমি এইভাবে বলছি না যে হিজ ফ্রেন্ড উইল অ্যারাইভ, আমি বললাম কি হিজ ফ্রেন্ড অ্যারাইভ অ্যাট 10:45 PM, 10:45 AM, তাহলে 10:45 তার ট্রেন আসবে। তাহলে নিয়ার ফিউচার বোঝালে আমরা এর স্ট্রাকচার করি, কিন্তু নিয়ার ফিউচার কিসে, টাইম টেবিল হবে, টাইম টেবিল, টাইম বোঝাবে একটা, তবেই কিন্তু তোমরা এটা করবে। ওকে, তারপরে দেখো কিছু কনজাংশন আছে, ঠিক আছে, যেগুলো কন্ডিশনাল হিসাবে ব্যবহৃত হয়। কি হিসাবে? কন্ডিশন। ওহো, কন্ডিশন হিসাবে ব্যবহৃত হয়, মানে শর্ত সাপেক্ষ ভবিষ্যৎ হিসাবে ব্যবহৃত হয়। শর্ত সাপেক্ষ ভবিষ্যৎ কি কি ওয়ার্ড? যেমন when, since, if, তারপরে till, ঠিক আছে। এই হচ্ছে কটা কনজাংশন যেটা শর্ত সাপেক্ষ ভবিষ্যৎ হিসাবে ব্যবহৃত হয়। কিভাবে? দেখবে আমরা অনেক ক্ষেত্রে বলি, এখানে কিন্তু দুটো ফর্ম ব্যবহৃত হবে, একটা ফিউচার ইনডেফিনিট আর একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, দুটো ফর্ম। কিভাবে? দেখো, সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, এই ধরনের সেন্টেন্সে প্রথমে আমাদের ফিউচার টেন্স আগে করতে হবে, ঠিক আছে। তারপরে টিল দিয়ে আমরা কি করব, টিল দিয়ে কিন্তু দুটো সেন্টেন্সকে যোগ করব, যেহেতু পর্যন্ত বলেছে, টিল মানে পর্যন্ত, তাহলে কনজাংশন কি কাজে লাগে, দুটো সেন্টেন্সকে যোগ করতে বা দুটো ওয়ার্ডকে যোগ করতে। কিন্তু এটা এইগুলো কিন্তু when, since, if, till এগুলো কিন্তু দুটো সেন্টেন্সকে অর্থাৎ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ করতে কিন্তু এগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। কীভাবে করব? প্রথমটা কি করব, ফিউচার ইনডেফিনিট টেন্স করব, আর যখন আমরা ইফ দিয়ে করব কোনো কিছু, তখন ইফ দিয়ে করব, তখন ইফ দিয়ে তখন প্রথমে করব ফিউচার বলছি প্রেজেন্ট ফর্ম, তারপরে করব ফিউচার ফর্ম। দেখাচ্ছি আমি, দেখো দেখো প্রথমে এই পর্যন্ত বলেছে, ঠিক আছে। প্রথম কাজটা কি, আমি অপেক্ষা করব আসা পর্যন্ত, ঠিক আছে। তাহলে প্রথমে ইংরেজি যখন আমরা ট্রান্সলেট করব, এটা প্রথমে কোনটা বসাবো, এইটা বসাবো, আমি অপেক্ষা করব, ঠিক আছে। এইটা প্রথম কাজ হচ্ছে। তাহলে কি হবে, প্রথমে এটা সাবজেক্ট, তারপর এটা ভার্ব, আই শ্যাল ওয়েট, আমি অপেক্ষা করব, হলো। শ্যালটা হয়েছে কেন, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার যখন তোমরা জানবে তখন তোমরা বুঝতে পারবে এখানে শ্যাল কেন হয়েছে। আই শ্যাল ওয়েট, আমি অপেক্ষা করব, হয়েছে। শ্যাল বা উইল হয় ফিউচার ইনডেফিনিট টেন্সে, শ্যাল বা উইল হয় সাবজেক্টের পরে, তাহলে আয়ের পরে শ্যাল হয়, আই শ্যাল ওয়েট। তারপরে কি, পর্যন্ত যে কনজাংশন দিয়ে যোগ হবে সেই কনজাংশনটা বসাবো till, তারপরে বাক্যটা কি, সে আসা পর্যন্ত, তাহলে হি, আর এই বাক্যটা কিসে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, হি রিটার্নস, হয়েছে। তাহলে হিজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সাবজেক্টের পরে এই ক্রিয়ার পরে এস বা ইয়েস যোগ হয়েছে। ওকে, তাহলে এটা বুঝতে পারি। ইফ ইউ ফেস এনি প্রবলেম while ওয়াচিং, প্লিজ কমেন্ট মি বিলো and I will try as my level best. Okay, see you again, tata.